শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সঙ্গে সঙ্গে তার ফাঁসির আদেশ কার্যকর হবে না, তার কি নিশ্চয়তা? তাহলে কোন ভরসায়, কোন বিশ্বাসে শেখ হাসিনা সরাসরি ডিসেম্বর মাসে ভারতবর্ষ ছেড়ে সরাসরি বাংলাদেশের মাটিতে পা দেবেন? উঠছে প্রশ্ন, উঠছে আলোচনা, এবং সেই আলোচনা নিয়ে আজকের এই বাংলার বার্তার বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, যেখানে ব্রিগেডিয়ার দেবাশিস দাস, আমি তাকে সরাসরি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে গতকাল ছিল 5 তারিখ, সেই ঐতিহাসিক দিন যেদিনকে 2 বছর পূর্ণ হলো বাংলাদেশে শেখ হাসিনার নিষ্ক্রমণের, এবং ঠিক সেই দিনই বাংলাদেশে ভারতবর্ষে দি ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়ার নাম দিয়ে যে প্রেস শুনানি, প্রেসের সামনে এলেন, ভার্চুয়ালি এলেন শেখ হাসিনা ভারতবর্ষে। তার পেছনে কি ভারতবর্ষের কোনো ভূমিকা নেই, বা মার্কিন যুক্তরাষ্ট্রের কি কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে, কারণ ভারত সরকারের বিনা অনুমতিতে কখনো শেখ হাসিনার পক্ষে এই জাতীয় প্রেস মিট করা সম্ভব নয়, যেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার জামাতরা, সেখানকার উগ্রপন্থীরা, এমনকি সেখানকার বর্তমান সরকারও শেখ হাসিনার প্রত্যর্পণ দীর্ঘদিন ধরে চাইছেন, এবং তার বিরুদ্ধে যে ফাঁসির আদেশ হয়েছে সেটাকে কার্যকর করতে চাইছেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সটা কোন অর্থ বহন করছে, পেছনের কারণটা কি, প্রেক্ষাপটটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ, চীনের ভূমিকা, চীনা আগ্রাসন রুখতে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ যৌথভাবে পরিকল্পনা হয়েছে? পেছনের প্লটটা নিয়ে আমি সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে কালকে কথা বলেছিলাম, এবং এই 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 শেখ হাসিনার প্রেস কনফারেন্স যখন চলছেন তখনই ব্রিগেডিয়ার দেবাশিস দাস বাংলা বার্তায় অত্যন্ত মূল্যবান তার বক্তব্যটা, পেছনের প্লটটা ব্যাখ্যা করলেন। স্যার নমস্কার, আমি সন্ময় বলছি। সন্ময় দা নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আপনার সঙ্গে যখন কথা বলছি সেই সময় শেখ হাসিনা দিল্লিতে বিদেশি সাংবাদিকদের কাছে সরাসরি প্রেস বাইট দিচ্ছেন, অর্থাৎ ভার্চুয়াল কনফারেন্স এসেছেন, ভার্চুয়াল প্রেস মিট করছেন। কোন অ্যাঙ্গেল একেবারে আমি শুনলাম, ওনার তো হয়েও গেছে এখন মানে মিটটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন বিষয়টা? হঠাৎ কি হলো? আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন? হ্যাঁ দাদা, এটা একটা দারুণ মানে ইন্টারেস্টিং পরিবর্তন, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকে হচ্ছে 2 বছর শেষ হলো ওনার এই নির্বাসিত হয়ে থাকা, নিজের দেশ থেকে একটি জিতে আসা প্রধানমন্ত্রী একটি ছাত্র আন্দোলনের নামে এক রকমের মানে সমস্ত ল অ্যান্ড অর্ডারকে অগ্রাহ্য করে একটি রেজিম চেঞ্জ করা হলো। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে উনি ওনাদের দেশের প্লেনে করে আর কি এখানে এলেন। তারপরে ভারতকে বলা হচ্ছিল যে ভারত কেন ছেড়ে দিচ্ছে, ওনাকে ফেরত দিচ্ছেন, এক্সট্রাডিশন ট্রিটি যখন আছে। তখন একটা মজার জিনিস দেখলাম, এখন উনি রিসেন্টলি একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন উনি ফেরত আসতে চান। এখন এরা একটু বিপদে পড়ে গেছে যে ফেরত আসলে কি করবে। তো ফলে এটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। এবং আমার মনে হয়, আমি আপনাকে একটা ঘটনা বলি যে সার্জিও গোর, যিনি আর কি মধ্য এশিয়া, পূর্ব এশিয়া এবং ভারতবর্ষ দেখেন, আমেরিকার রাষ্ট্রদূত, ট্রাম্পের অতি কাছের লোক, তিনি বাংলাদেশের ঢাকায় বসে আমাদের দীনেশ ত্রিবেদীর সাথে ওনাদের দেশের কারোর সাথে মিট করবার আগে 1.5 ঘন্টার মিটিং করেন। এবং তারপরে দীনেশ ত্রিবেদী, ওনার একটি গলফ খেলতে যাওয়ার কথা ছিল, সেখান থেকে ক্যান্সেল করে উনি তখন ভারতে চলে আসেন একদিনের জন্য। এটা হয় 31শে জুলাই। এটা নিয়ে বাংলাদেশের তোলপাড় হয়ে যাচ্ছে যে ভারত আর আমেরিকা মিলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে। এইবার আপনি যদি আমায় জিজ্ঞেস করেন কি এটা কি সত্যি, আমার ব্যক্তিগত মতামত, দেখুন আমি তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ এটা সত্যি। কারণ বাংলাদেশ কিছু কাজ করছিল। একটা যখন মোহাম্মদ ইউনূস ছিলেন তখন তারা বারবার থেকে থেকে আমাদের 7 সিস্টার্স, আমাদের চিকেন নেক নিয়ে এক রকমের হুমকি দিচ্ছিল, ভারত অ্যাটাক করবে বলেছিল, আপনার চ্যানেলে আমি বলেওছি। এবং তারপরে নতুন সরকার এলো, আমরা ভেবেছিলাম হয়তো তার কাছ থেকে কিছুটা এমন মূল্যবোধ পাওয়া যাবে, ভারত সম্বন্ধে কিছুটা বাস্তব মূল্যবোধ আসবে যে ভারত কত বড় দেশ এবং চারদিক দিয়ে ঘিরে আছে। সেখানে দেখলাম তিনিও প্রচণ্ডভাবে চায়নার দিকে ঝুঁকে পড়লেন। উনি সোজাসুজি চায়না চলে গেলেন বিদেশ ভিজিটে, ভারতকে অগ্রাহ্য করে এক রকমের। এবং ওনাদের মিনিস্টাররা যে গলার স্বর পাই সেখানে, সেটা যেন ভারতকে আমরা তোয়াক্কা করি না। এবং এই বুদ্ধিটা ওনাদের কে দিচ্ছে? আমার যতদূর মনে হয় এটা আসিম মুনির পাকিস্তান থেকে এসছে। এবং আমার ব্যক্তিগত মতামত দাদা, এই মুহূর্তে কোনো
মানে বাংলাদেশ আর নেই, এখন ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান যেমন আমার ছোটবেলায় ছিল 1970 সালে, এখন আবার সেটাই হয়ে গেছে। এটা পাকিস্তানের অঙ্গ হয়ে গেছে, পাকিস্তানের ফরেন পলিসি চলছে, পাকিস্তান যেমন যেমন ভাবে বলছে তারা সেটা করছে। করতে গিয়ে এরা কি করেছে, আমেরিকাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আমেরিকা এখন বাধ্য হচ্ছে এর মধ্যে ঢুকতে। এবং বাংলাদেশের লোকেরা যেটা বলছে, আমেরিকা এখন বাংলাদেশের পলিসি নির্ধারিত করছে ভারতের চশমা পরে। যদি এটা হয় আমি অত্যন্ত খুশি হব, এটা দরকার ছিল। ভারত সংযত দেশ, ভারত আগ্রাসন করে না, কিন্তু ভারত রক্ষা করতে তো হবেই, এবং বিশেষ করে এই মুহূর্তে এখন যা সময় চলছে। তো সেইখানে আমার মনে হয় ওনার এই আজকের স্পিচটা, উনি যেটা বলেছেন যে আমি ফেরত আসবো, আমি মৃত্যু ভয় পাই না, এবং উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হলো একটি রাজনৈতিক দলকে, তো এক রকমের ফাঁকা মাঠে গোল। মানে যদি আজকে ধরুন পশ্চিমবঙ্গে কেউ তৃণমূলকে ব্যান করে দেয় রুলিং পার্টি, তারপরে ইলেকশন করে, তাহলে সেই ইলেকশনে কোনো মানে থাকবে না। তো সেই রকম আর কি, তো ওইটা তো করা যায় না, বাট তারা করেছে। এবং আপনি আশ্চর্য হবেন শুনে দাদা, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে, এই স্পিচটি যেন কোনো টিভি চ্যানেল, কোনো রেডিও চ্যানেল না দেখায়। এটা সম্ভব? এটা এখন এই মুহূর্তে বাংলাদেশের কোটি কোটি মানুষের মোবাইল ফোনে ঢুকে গেছে। এটা তো কিন্তু তাদের মধ্যে একটা ডিক্টোরিয়াল টেন্ডেন্সি আছে, এবং সেইখানে আমার মনে হয় ভারত নিজেকে রক্ষা করবার জন্য এবং আমেরিকা নিজের প্রধান শত্রু বা প্রধান প্রতিযোগী বা প্রধান যে তার জায়গাকে থ্রেট করছে তাকে আটকানোর জন্য একসঙ্গে হয়ে হয়তো কাজটা করছে, আমার ব্যক্তিগত মতামত। এবং আমি অত্যন্ত খুশি হচ্ছি যে বাংলাদেশে এখন যেটা তারা চাইছিল উনি ফেরত আসুন, ভারত ফেরত দিক, এখন উনি নিজে নিজে ফেরত আসছেন। বাংলাদেশের কিছু মন্ত্রী, স্থানীয় লোক যারা উপদেষ্টা প্রধানমন্ত্রী, তারা বলছে যে ওনার বিচার হবে এবং ওনার ফাঁসির অলরেডি হুকুম হয়ে গেছে। কিন্তু ইউনাইটেড নেশন বলেছে এই ফাঁসির হুকুমটা অত্যন্ত মানে তড়িঘড়ি করে করা হয়েছে এবং অনৈতিকভাবে হয়েছে। তো আমার মনে হয় দাদা, এমন একটা বিশ্বের মানে বড় শক্তির দ্বারা পরিচালনা করা হচ্ছে এই ব্যাপারটা, যেটাতে ভারতেরও নিশ্চয়ই রোল আছে একটা ভালো, যে সেখানে বাংলাদেশের কোনো চয়েস থাকবে না, একটা সময় হয়তো উনি ফেরত যাবেন এবং আওয়ামী লীগকেও ওনাদের হয়তো তুলে দিতে হবে। এবং ডেমোক্রেসি একটা মানে যেটা আমেরিকা চাইছে, লোকে বলে যে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ যদি হয় তাকে অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ, এবং তাকে যে জামা মাত্র ফাঁসিতে লটকে দেওয়া হলো সেটাও হয়তো মানা হবে না। এবার আমার মনে হয় যে বাংলাদেশও সেটা বুঝতে পারছে, তারা একটা আপ্রাণ চেষ্টা করেছিল ভারতবর্ষের উপর প্রেশার দিয়ে যে এই মিটিংটা যদি বন্ধ করা যায়, যে ভারতবর্ষের মাটি ব্যবহার করছেন উনি রাজনৈতিক কারণে। ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি পরিষ্কার বলে দিচ্ছে এটা একটি নিজস্ব মানে মিডিয়া সংস্থা, গণতান্ত্রিক দেশে আমাদের কোনো অধিকার নেই তাদের ডিস্টার্ব করবার, বাট ওরা যা বলবে সেটার সাথে আমরা একটু সহমত না। তো এইখানে একটা দারুণ একটা পট পরিবর্তন হচ্ছে, সামনে 2-3 মাসের মধ্যে উনি হয়তো ফেরত যাবেন এবং সেখানে তখন বাংলাদেশের কি অবস্থা হবে, এটা খুব ইন্টারেস্টিং দিকে যাচ্ছে ব্যাপারটা, সেটা দেখতে পাবো। স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন, কি গ্যারান্টি আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বাংলাদেশের বর্তমান সরকার নিশ্চয়তা দেয় যে তাকে আমরা ফাঁসিতে ঝোলাবো না, কিসের কোন গ্যারান্টি আছে? এইটা দাদা, আমাকে ভাবাচ্ছে বলে আমি প্রশ্নটা আপনাকে হ্যাঁ দাদা, আপনার প্রশ্ন যথাযথ, কিন্তু কি হয় দাদা, বাংলাদেশের এখন যে অবস্থা, বাংলাদেশ কার্যত ঋণের ওপরে বেঁচে আছে। বাংলাদেশের জিডিপি প্রচন্ড পড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষের সবজি লঙ্কা টঙ্কার দাম মানে 18 গুণ 20 গুণ বেড়ে গেছে বাংলাদেশের, ডিমের দাম, লঙ্কার দাম, এবং মানুষদের ত্রাহি ভাব। বাংলাদেশের যদি আমেরিকা স্যাংশন করে দেয়, আমেরিকার রক্তচক্ষুকে এড়িয়ে বাংলাদেশের মতো ছোট দেশের সাহস নেই কিছু করবার দাদা। ভারত যেমন করেছে, আমাদের যেমন ট্যারিফ লাগানোর পরেও আমরা আমেরিকাকে অতটা পাত্তা দিইনি, সেই ক্ষমতা বাংলাদেশের নেই, তারা ধ্বংস হয়ে যাবে। অলরেডি ইন্ডাস্ট্রি প্রচুর, প্রায় আজকে শেখ হাসিনাও বললেন 500টার উপর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমরা জানি গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এবার এখন তো মানে অনেক লোক ছুটি করছে, স্কুল কলেজ ছুটি হয়ে যাচ্ছে। তো এইখানে বাংলাদেশের সেই ক্ষমতা নেই। হ্যাঁ, এরা যদি উগ্রপন্থী একটা কোনো কিছু করে বসে যে আমরা এগুলো মানি না, তাহলে তো বাংলাদেশ তো মানে পাকিস্তানের থেকেও খারাপ জায়গায় পৌঁছে যাবে। এবং সেইখানে উনি তো নিজেই বলেছেন টেররিস্টদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে অ্যাটাক করা হচ্ছে, এবং এই নতুন সংস্কার আসার পরে ফলে আমি ফেরত আসবো। তো ওনাকে ফাঁসিতে লটকে দেবে, আমি এই রকম ব্যাপারটা দেখতে পাচ্ছি না। তাহলে হয়তো বাংলাদেশকে অনেক বড় মূল্য দিতে হবে। আরেকটা কথা, আমার ব্যক্তিগত অভিমত, এই যেহেতু এই সাবজেক্টটা দেখি, এই মুহূর্তে আমেরিকার অনেক এজেন্ট এই মুহূর্তে বাংলাদেশের শহরে শহরে ঘুরছে
এবং সার্জিও গোর তার গেম খেলছে এবং বাংলাদেশে প্রচন্ড অভিমান আমেরিকার রাষ্ট্রদূতকে নিয়ে এবং ভারতের রাষ্ট্রদূতকে নিয়ে। এখন অবধি আমাদের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টার দেখা করেননি, ওনার প্রায় 2 মাস হয়ে গেছে। আচ্ছা। বাংলাদেশের অপোজিশন থেকে ওনার বিরুদ্ধাচরণ করেছে যে উনি অত্যন্ত বাজে লোক, উনি বাংলাদেশকে ভারতকে নাকি অ্যাটাক করতে চাইছেন এবং অনেক দিন ওনাকে ডিলে করা হয়েছিল। ওনাদের একটা প্রপার ফর্মাল একটা প্রসিডিওর থাকে একজন রাষ্ট্রদূত গেলে, তারপরে ভারত সরকার ওনাকে ক্যাবিনেট মন্ত্রীর স্থান দিয়ে দেয় এবং তারপরে কিছু উনি ওনার মুখে অ্যানাউন্স করেন ভিসা টিসা, তারপরে একটু ওনাকে জায়গা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ এগুলো চেষ্টা করছিল যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে এবং চীনের সাথে বন্ধুত্ব করবে। বুঝতে পারেনি যে চীনের শত্রু ভারত খালি না, আরো অনেক বড় দেশ আছে এবং মনে হয় একটা পলিটিক্যাল ব্লান্ডার হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই সরকার যেটা বাংলাদেশে এখন আছে তার ভবিষ্যৎ খুব একটা সুনিশ্চিত না। তারেক রহমান কি এটা জানেন না যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে রিপ্লেস করতে পারবে না? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোরকম ডোনাল্ড ট্রাম্প স্যাংশন ইম্পোজ করে দেয় বাংলাদেশের উপর, সেটাকে কমব্যাট চীনের পক্ষে করা, বাংলাদেশকে ভরসা দেওয়া সেই জায়গাটা সম্ভব নয়। এটা কি তারেক রহমান জানেন না? এত মানে আমি বলছি তিনি তো মানে রাষ্ট্রের দায়িত্বে আছেন, বাংলাদেশের দাদা দায়িত্বে আছেন। আপনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করলেন। আমি সাধারণত মিডিয়াতে এগুলো বলি না, যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি বলছি। তারেক রহমান হচ্ছে এক মানে বড় লোকের লম্পট সন্তান ছিলেন। যখন উনি চলে যান বাংলাদেশ থেকে লন্ডনে, তখন ওনার মতো আমাদের যেমন বীরভূমে কিছু বদ আছে, আমাদের যেমন নানান জায়গায় কিছু গুন্ডাগাড়ি আমরা পশ্চিমবঙ্গে দেখতাম, ওনার তার থেকেও বদনাম ছিল। উনি পুরো সরকারটা চালাতেন কলমে। ওনার মা ছিলেন প্রধানমন্ত্রী এবং উনি চালাতেন একটি বিল্ডিং থেকে, হাওয়া মহল বলা হতো সেই বিল্ডিংটাতে, লোকে ভয় কাঁপতো। বিশেষ করে মানে ওনার কিছু মানে দোষ ছিল, চারিত্রিক দোষ, এবং সেগুলো আপনি ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন। ফলে আপনি ওনার কাছ থেকে ভালো রাজনীতি কি করে আশা করছেন? তো উনি এখন অনেক বয়স হয়ে গেছে বলে ওনার সেই নখ দাঁতগুলো দেখা যাচ্ছে না, বাট সেই মানে কম্পিটেন্স তো একটা পোর খাওয়া পলিটিশিয়ানের কম্পিটেন্স ওনার নেই। আর থাকলে তো উনি এইগুলো করতেন না, উনি বুঝতে পারতেন বাধ্যবাধকতা। উনি পাকিস্তানের ফাঁদে পা ফেলতেন না, উনি পাকিস্তানের ফাঁদে পা ফেলেছেন এবং উনি এখন জামাতের সাথে চলছেন। আমার মনে হয় বকলমে জামাতই চালাচ্ছে বাংলাদেশ এখন। তো ফলে এই যে অবস্থাটা বাংলাদেশে, সেটার জন্য বাংলাদেশ নিজে দায়ী, ভারত না, আমেরিকা না। এবং সেইটা বাংলাদেশ বুঝতে চায়নি। মানে জিও পলিটিক্যাল কম্পালশন কিছু থাকে, হ্যাঁ, ইকোনমিক কম্পালশন কিছু থাকে, সেটা বুঝতে চায়নি। ভারতের সহ্য শক্তিটাকে ভারতের দুর্বলতা ভেবেছিল। এখন আমার মনে হয় তাদের অনেক দেরি হলে টনক নড়বে এবং আবার বলছি আমার মনে হয় এই সরকারও টালমাটাল হয়ে যাবে কিছুদিন পরে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই ইনিশিয়েটিভ, এই যে লেটেস্ট মুভমেন্টটা, শেখ হাসিনাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো, ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করানো, এই ইস্যুটা কি আপনার কি মনে হয়, আমি সেটাই জিজ্ঞেস করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ইনিশিয়েটিভ না ভারতের প্রথম ইনিশিয়েটিভ? আমার ব্যক্তিগত মতামত, এটা মার্কিন যুক্ত এবং ভারতের একটি যৌথ কর্মসূচি। কারণ এই সার্জিও গোর ইনি গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন জানেন, কক্সবাজারে, এবং ইনি নিজের কিছু ডিনার ছিল ডিফেন্স মিনিস্টারের সাথে, ক্যান্সেল করে দিয়েছেন এবং অত্যন্ত কম সময় দিয়েছেন বাংলাদেশের অফিসিয়ালদের। আমাদের যিনি হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, ওনাকে উনি 1.5 ঘন্টা সময় দেন এবং 1.5 ঘন্টা সময়ের পরে উনি সোজা বেরিয়ে, ওনার একটি গলফের ম্যাচ ছিল, সেইটা না খেলে উনি সোজা এয়ার ইন্ডিগোর একটা বিমানে করে দিল্লি চলে যান। তো ফলে সেইখানে আমার মনে হয় একটা অত্যন্ত আমি যেটা ভাবতে পারছি চোখে, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমেরিকার যারা আমাদের সাথে কাজ করছেন সার্জিও গোর, এরা তো এদের অত্যন্ত একটা কুশলপূর্বক কাজের জন্য এই ব্যাপারটা হচ্ছে। এবং উনি যেটা বলছেন, উনি ইংরাজিতে বললেন, উনি তো বাংলাদেশের লোক, তো অর্ধেক তো ইংরাজি বোঝে না, তো সেখানে ইংরেজিতে কেন বললেন? এই মেসেজটা উনি বাংলাদেশকে দিচ্ছিলেন না, এই মেসেজটা উনি পৃথিবীকে দিচ্ছিলেন। উনি ওনার মতো করে খেলছেন এবং পেছন থেকে বড় শক্তি হাত নাড়ছে এবং ডেফিনেটলি আমার ব্যক্তিগত মতামত ভারতের বড় রোল আছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ।